ব্যাক প্যারানর্মাল কেয়ার। আজকের ঘটনা সম্পূর্ণ আলাদা একজন শিশুর ঘটনা, বাচ্চার ঘটনা। খুব মর্মান্তিক এবং খুব প্যাথেটিক, তার সঙ্গে সঙ্গে ভৌতিকও আছে। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে, এবং নিজেদের লাইফে হ্যাপি থাকার চেষ্টা করুন, কারণ আমাদের জীবনটাই আজকে বাস্তবিক। তো সেই ক্ষেত্রে বাস্তবের উপর নিচে হওয়াতেই আমাদের মানসিক ডিসব্যালেন্স হয়। তো যাই হোক, আজকের এপিসোডটা একটু মন দিয়ে শুনুন। খুবই খারাপ এই কারণে লাগবে যে এরকম কত ঘটনা যদি আমরা যতক্ষণ না শুনতে পাই, এগুলো তো আর মিডিয়া কভার করে না, বা আমরা নিউজ পেপারও পাই না। খুব সামান্য যেগুলো খুব প্রকাশ হয়ে যায় সেগুলো নিউজ পেপারের সামনে আসে। তবুও ওইটুকুনি যেটা এই ঘটনায় বললে বুঝতে পারবেন। যিনি ঘটনাটা আমাকে ভয়েস মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে, তো যেরকম ভয়েস মেসেজের টোটাল সারাংশটা আমি তুলে ধরছি যেরম উনি বলেছেন। উনি আমাকে ভয়েস মেসেজটা করেছেন কাকদ্বীপ থেকে। নমস্কার দাদা, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আপনার চ্যানেলটা অনেক দিন ফলো করছি, এবং অনেক দিন বলতে যবে থেকে ক্রিয়েট হয়েছে তার 4-5 দিন পর থেকে ইউটিউব হোমে আসে। তারপর থেকে দু একটা ভিডিও দেখার পর ভালো লাগে এবং সাবস্ক্রাইব করি। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, আজ থেকে 5-7 বছর আগেকার ঘটনা। কারণ আমাদের এই পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটা মর্মান্তিক এবং ভৌতিক ঘটনা। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনিও শেয়ার করবেন। এবং এক্স্যাক্ট স্থান কাকদ্বীপে আমি থাকি। স্টেশন থেকে মোটামুটি ধরে রাখুন 7-8 মিনিটের দূরত্ব। ঘটনাটা আমার ভাইপোকে ঘিরে। তার নাম হচ্ছে দীপ। যাই হোক, মেন ঘটনায় আসছি এবার। আমার দাদা বৌদির প্রথম বাচ্চাটা মিসক্যারেজ হয়, 7-8 বছরের আগে, 1-1.5 বছর আগে মিসক্যারেজ হয়। এবং মিসক্যারেজ হওয়ার পর এই ভাইপোর জন্ম হয় আমার। তো ফার্স্ট বাচ্চাটা এরকম সন্তান পেটে আকৃতি নিয়ে নেওয়ার পরও মিসক্যারেজে প্রচণ্ডই আমরা প্রত্যেকেই খুব ভেঙে পড়ি, এবং কিছু তো করার নেই। ফলে দীপ যখন জন্মায়, তখন তাকে ঘিরে সবাই, ফ্যামিলির সবাই এবং বলতে পারেন আশেপাশের সবাই ওকে খুব ভালোবাসত, এবং খুবই জন্মনে ছোটোবেলা থেকেই সবাইকে আকর্ষণ ক্ষমতা, হাসি, সমস্ত কিছু ছোটোবেলা থেকে, এবং খুব কম বয়সেই ওর কথা ফোটে এবং প্রচণ্ডইভাবে কথা বলতে শেখে। কিন্তু 5 বছর বয়সে আমরা দীপুকে হারাই। দীপু বলি আমি মাঝে মাঝে, সেই জন্যই দীপু বলে ফেলছি, আসল নাম হচ্ছে দীপুর। কীরমভাবে, সেইটাই হচ্ছে মেন ঘটনা। 5 বছরের দীপ যখন এটার ওর ডেলিকার রুটিন ছিল, ছোটোবেলায় ওরই টুকটাক ওরই এজে আর একটা ছোটো গ্রুপ ছিল আমাদেরই আশেপাশের বাড়িঘরদের থেকেই, বাচ্চাগুলো থেকে একটা ছোট গ্রুপ তৈরি হয় নিজেদেরই, আমাদের আশেপাশে বাড়ির সামনে বলতে পারেন একটা কীরকম বলবো, একটা বড় মাঠ আছে। আর এই মাঠেই সামনে কোনো রোড ফোড নেই, সেই জন্যই নিশ্চিন্ত হয়ে আমরা ছাড়তে পারতাম, খেলাধুলো করতো। গ্রুপের মধ্যে একজনের বয়স একটু বলতে পারেন 7-8 বছরের দিকে, একজনই বলা ছিল, বাকি ওর আশপাশের বয়স, আশপাশ বলতে 5 বছর 6 বছর এরকম। তো যেদিনকার ঘটনা, আমি এত তো প্রত্যেক দিনের ঘটনা না, একদম পুরো জিসটাকে আপনার সামনে তুলে ধরছি। যেদিনকার ঘটনা সেদিনও সকালবেলা দীপ খেলতে বেরোয়, এবং মোটামুটি ধরুন ওই 11টা 11:30 বেরোতো, আবার মোটামুটি 12:30 পৌনে 1টার মধ্যে চলে এসে আবার খাওয়া দাওয়া করাতো, মা খাইয়ে দিত, যেরকম হয়ে থাকে একটা। কিন্তু সেদিনকে আর ফিরে আসেনি। আর একটা কথা এখানে বলে রাখি, যে ওর সঙ্গেও খেলতে যেত, মা পড়াতে বসতো, ঘুমোতো, চান করতে যেত, ওর সঙ্গে একটা খেলনা, ছোট একটা খেলনা যেটা ঘোরালে আওয়াজ হয়, ওরকম একটা ব্যাটারি ছিল না, কিন্তু
এমনি ওটা মানে সেই আমরা ছোটোবেলায় ডুগডুগি খেলেছি না, ওই রকম টাইপের একটা খেলনা খুব পছন্দ করতো। তো যথারীতি ও খেলতে যাক, বাইরে যাক, আমাদের সঙ্গে কারোর সঙ্গে ঘুরতে যাক, আশেপাশে যাক, ওর খেলনাটা ওর সঙ্গে থাকতো, খুবই ভালোবাসতো। তো ঘটনাচক্রে অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা খোঁজ নিই এবং দেখি কিছুটা মানে ওই মাঠে অন্যান্য বাচ্চাগুলো রয়েছে, তো তাকে জিজ্ঞেস করাতে বলে তো না, দীপ তো চলে গেছে। চলে গেছে বলতে আমরা জিজ্ঞেস করলাম কোন দিকে গেছে, বলছে কিনা যে আমাদের ঠিক বাড়ির যে মাঠটার ঠিক আরেকটু দূরে, একটু মানে বলতে পারেন ধরুন 50-60 মানে স্টেপ দূরে একটা বড় ঝিল বা পুকুর বলতে পারেন আছে, যেটা অপরিচ্ছন্ন, মানে পরিচ্ছন্ন নয়, খুবই অপরিষ্কার। তবে হ্যাঁ, একটা সাইড অপরিষ্কার, একটা সাইডে লোকে টুকটাক মানে বাসন টাসন মাজা করে এসবগুলো করতো। তো সেই দিকে ইশারা করে ওর বন্ধুগুলো বলে ওই দিকে গেছে। তো আমরা যথারীতি যাই এবং কি ওকে খুঁজে পাই না। এবং এই খোঁজাটা যে শেষ খোঁজা হবে তা তো জানতাম না। ফলে বাড়ির সবাই সদস্য, আমার মা বাবা পর্যন্ত বয়স্ক, তারাও খুঁজতে পেরে এবং আমরা আশেপাশে যাদের যাদের সঙ্গে বাচ্চাগুলোর সঙ্গে খেলতো তাদের মা বাবাকে, তার ফ্যামিলিকে জিজ্ঞেস করতাম। কোনো জায়গায় না যাওয়াতে আমরা এটা ভাবি যে কোথায় গেল, উনি ছোটো বাচ্চা, 5 বছর বয়স, এমনি প্রত্যেক দিন খেলে দুলে বাড়িতে চলে আসে, কিন্তু কোথায় গেল, কেউ কি চেনাশোনা কোথাও নিয়ে গেছে? বা অনেক সময় এরকমও হয়েছে যে খুব কম, যে আমাদেরই পাশে যারা থাকে চল দ্বীপ বলে একটা মানে এই কিনে আনি, দোকানে যাবো, এরকমভাবে নিয়ে যেত। তো যথারীতি সেই সময়কার আশেপাশে কিছু ঘন্টার মধ্যেই আমাদের আশেপাশের যারা প্রতিবেশী ছিল সবাই চলে আসে বাড়িতে এবং কারোর সঙ্গেই সে যায়নি। খোঁজাটা দুপুরবেলা পরিণত হলো, মানে আস্তে আস্তে সময় বাড়ছে। তো যথারীতি বুঝতেই পাচ্ছেন যে ফ্যামিলির কী অবস্থা। ওইটুকুনি ছোট বাচ্চা যে রেগুলার খেলতে যায়, আবার ঠিক সময় চলেও আসে, বলতেও হয় না, এবং আশেপাশে ওর যে গ্রুপের যে বাচ্চাগুলো তারাও নিজেদের বাড়িতে ফিরে যায়। তো সেদিনকে যেটা হয়, বাচ্চাদের মন টুকটাক খেলছে, বল নিয়ে, পায়ে নিয়ে ইয়ার্কি ঠাট্টা মারছে, কিন্তু দীপকে আর পাওয়া যায় না। খোঁজটা যখন খুঁজতে খুঁজতে যখন মানে প্রায় ধরুন 3টে 3:30 আমরা ঠিক করি যে পুলিশে, আমাদের ওখানে লোকাল একটা থানা আছে, ওখানে গিয়ে রিপোর্ট করব। আমরা যাই, ওর ছবি দিই এবং মিসিং কমপ্লেন রেজিস্টার করাই। এবং এইদিকে তো বুঝতে পাচ্ছেন যে আমাদের কি হালত, মানে বড় হয় একরকম ঠিক আছে, কিন্তু এত ছোট বাচ্চা 5 বছর, হ্যাঁ কথা বলতে পারে এবারে, কিন্তু 5 বছর বাচ্চা, বুঝতে পারছেন দাদা, কোনো মানে মিসিং কমপ্লেন করার পরও, রেজিস্টার করার পরও এফআইআর, তো ডায়েরি করার পর কোনো রকমভাবে পুলিশ এইটুকুনি বলে, আশ্বাস দেয় যে আমরা নিশ্চয়ই দেখব, আপনারা চিন্তা করবেন, আপনার বাড়ি চলে যান। ফোন নাম্বার নেয়, বাড়িতে ল্যান্ড ফোন নাম্বার নেয়, আমরা পেলেই আপনাদের জানাবো। আপনারাও টুকটাক এদিক ওদিক যেখানে যেখানে দেখেননি সেখানেও দেখেন, এবং সেই দায়িত্বটা আমরা প্রত্যেকেই নিই। আমি, দাদা, মানে যার ছেলে, রাতও কেটে যায়। পরের দিন সকালবেলা মানে ঘুম তো বলতে না বললেই হয়, তো রাস্তায় মানে ভোরবেলার দিকে তন্দ্রা আসে না, হঠাৎ করে দেখছি যে 4টে 4:30 ঠিক মানে ওই সময় তন্দ্রা মতন এসছে সবারই বাড়িতে। আমরা একত্রে আলোচনা করছিলাম, কেউ কার ঘরে শুইনি সেদিনকে, এবং বৌদির তো অবস্থা খুবই খারাপ, তার সঙ্গে সঙ্গে এদিকে পুরো পরিবারেরই আমাদের অবস্থা খারাপ, যে এতক্ষণ অভুক্ত কোথায় গেল, কোনো রাস্তা পথ ভুলে গেল কিনা। ভোরবেলার দিকে এই ধরুন 5টা 5:30 বাড়ির সামনে একটা শোরগোল তৈরি হয়, যে যখন আমরা বাইরে, আমি যখন বাইরে বেরোই, যে কেউ একজন আমাদের পাড়ার, আমাদের প্রতিবেশী, সে দ্বীপকে ওই পুকুরে ভেসে থাকতে দেখেছে। আমরা যথারীতি যাই সেখানে, তখন বডি অনেকটা বলতে পারেন, বাচ্চা মানুষ তো মানে মর্মান্তিক, মানে ফুলে গেছে প্রচণ্ড। তো সেই অবস্থায় দেখে আমাদের প্রত্যেকেরই, আমি মানে আমি ঠিক আপনাকে ভয়েস বা লিখে বোঝাতে পারবো না, আপনি নিজে ফিল করতে পারছেন। তো যথারীতি যেহেতু বাচ্চা এবং পুলিশও তখন আসে, তোলা হয়, কিভাবে পড়ে যায় না যায় কিছুই জানা যায় না।
সামনে কিছু বলার মতনও কিছু নেই। তো দাহ তো করা যাবে না, মাটি দেওয়ার তো আমাদের সামনেই, সামনে বলতে খুব সামনে না, 0.45 মিনিটের দূরত্বে একটা শ্মশান ঘাট ছিল, সেই সময় অ্যাক্টিভ, এখন সেটা অতটা অ্যাক্টিভ নয়। সেখানে তাকে মাটি দেওয়া হয় এবং বিশ্বাস করবেন না দাদা, যখন ওর বডিটা আমরা পাই, জলে ভেসে উঠতে দেখি, তখনও কিন্তু ওই খেলনাটা ডান হাতে চেপেছিল সে, তো সেইটা সমেত দেওয়া হয়। মানে এই জায়গাটা আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না যে আমরা সেই সময় আমাদের মানসিক অবস্থা কি হয়েছিল। যাই হোক, আমরা প্রত্যেকে রাত্রির হয়, রাত্রিবেলায় আমরা কবর দিই, রাত্রির আস্তে আস্তে 1:30-2 হয়ে যায়। মানে পুরো সকালটাই মানে আমরা দিতে পারিনি, মানে ভোরবেলা পেয়েছি, পুরো সকালটাই কেটে গেছে এবং বিকেলের দিকে তারপরে পোস্টমর্টম করার কথা বলা হয়। তো পুলিশ আমাদের বলে যে কোনো রকম মানে মার্ডার বা ইত্যাদির জন্য ইত্যাদি, তো আমরা অতটা কেয়ার করে আমরা বলেছি যে কেস উইথড্র করে নিই, যে পেয়ে গেছি আর এইটুকুনি বাচ্চার ছেঁড়া আমরা করতে চাই না। তো সেখানে তখন যে পুলিশ অফিসার ছিলেন উনিও বিশেষ আমাদের কোনো প্রেশার দেননি। তো এই সমস্ত ক্ষেত্রে তারপরে আমাদের আদার্স যারা আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে, তারা আস্তে আস্তে সেটা সন্ধে গড়িয়ে যায় এবং বাড়িতেও ঠিক লাস্ট মানে ডেড বডি নিয়ে আসা হয়। তো সেই সমস্ত করতে করতে সন্ধ্যের পেরিয়ে আমরা রাত্রির দিকে যাই এবং কবর দিই। ঘটনা এখান থেকেই শুরু হয়। তা পরের দিন সেই রাত্রিটাও আমাদের কারোর চোখে কোনো ঘুম নেই। আমরা একটাই মনে প্রশ্ন, বিশেষ করে আমার, যে কী করে ডুবলো, কেউ কি ধাক্কা মারলো, ইয়ার্কি, মানে বাচ্চাদের তো ইয়ার্কি বুঝতেই পারছেন। তো আবার ধরুন, যেহেতু ওই মাঠ থেকে ওই মানে পুকুরটা দূরত্ব বেশি নয়, ইয়ার্কি মারতে মারতে বাচ্চাদের মন ধাক্কা মেরে পড়ে গেছে, ভয়তে চলে এসছে, কেউ কিছু বলছে না, না অন্য কোনো কারণ। তো এই 7-5 ভাবতে ভাবতে ভোরের দিকে যায়। তো আমাদের এদিকে চলাফেরার একটা মর্নিং ওয়াকের আমাদের ফ্যামিলির একটা মা বাবা আমি দাদা বৌদি, মানে স্বাভাবিক অবস্থায় প্রত্যেকেই যেতাম। সেদিনকে আমি নিজে উঠি, যেহেতু তার কোনো কিছু ভালো লাগছে না। দেখি সদর দরজা যেটা বন্ধ করা, ছোট ছোট পায়ের, মানে একটা বাচ্চা ছেলে সদ্য যদি স্নান করে ওঠে, তার যদি গামছা দিয়ে শরীর না মোছে, তো পুরো জলটা তো বুঝতেই পারছেন আমি কী বলবো, মানে স্টেপগুলো জলে, কোনো জায়গায় হালকা জল, কোনো জায়গায় ভারী জল, ওপর দিকে, মানে আমি থাকতাম তলায়, আমাদের মানে দোতলার বাড়ি, 3 তলায় ছাদ, দাদা বৌদিরা থাকতো আর মা বাবা থাকতো দোতলায়, ওপর দিকে যাচ্ছে। আমি স্টেপগুলোকে ফলো করে দেখি দাদা বৌদির ঘরের দিকে, ওখানে গিয়ে দরজা বন্ধ, তারা ঘুমোচ্ছে, ওখানেই স্টপ হয়ে যায়। পরের দিন ঠিক মানে সেই ভোরের সকালেই বৌদির উদম জ্বর, মানে জ্বর মানে মারাত্মক জ্বর, মানে থার্মোমিটারে ধরুন 102-3 দেখাচ্ছে। তো আমরা এটাই ফিল করি যে মানসিক তো বিশাল চাপ মাসে, যার ফলে ডিপ্রেশন, এই সমস্ত ব্যাপারে মেন্টাল ইমোশনাল সমস্ত কিছু ক্ষেত্রে জ্বর, কিন্তু আদৌ যে সেটার জন্য জ্বর নয় তখন তো আর জানতাম না। তো নর্মালি আমরা প্যারাসিটামল বা আদার্স টুকটাক, ডাক্তার আশেপাশেই আমাদের চেম্বার, ডাক্তারের সঙ্গে ভালো সম্পর্ক, ফোনে বলি, ডাক্তার বলে আসতে হবে না এই কন্ডিশানে, আমি বলে দিচ্ছি মেডিসিন দাও, হয়তো কমে যাবে, সেই অনুযায়ী মেডিসিন দেওয়া হয়। কিন্তু বৌদির সেই সকাল থেকেই বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে, মানে বলতে পারেন দীপু যেরকম বিহেভিয়ার ছিল বৌদির মধ্যে আমরা সেই বিহেভিয়ার লক্ষ্য করতে থাকি। বাচ্চা সুলভ ভাব, স্নান করতে যাওয়া, মানে কোনো কিছু দেখছি যে হয়নি, আমরা তখন এটাই ভাবি যে মেন্টাল বিরাট বড় শক পেয়েছে, যার ফলেই সে এখনও রিয়েলাইজ করছে হয়তো তার সন্তান এখনও বেঁচে, হয়তো এদিক ওদিক গেছে, চলে আসবে। এরপরে জিনিসটা আরও গভীরের দিকে যায়, একটা বিরাট বড় মানে অন্যমনস্কতা, চুপচাপ বসে থাকা, মানে এটা আমি একসঙ্গেই বলছি, ধরুন 2-3 দিন এরকম চলছে। এরপরে যেটা হয় সেটা আমরা সবাই মানে খুবই ঘাবড়ে যাই। বৌদির গলায়, বৌদি যার সেই সময় মানে আজ থেকে 7-8 বছর আগেকার বলছি, তখন বয়স বলে রাখুন 25-26,
তো সেই সময় তার ভয়েস যেটা, সেই ভয়েসে দীপ কথা বলছে যে আমি তো তোমাদের এখানেই আছি, মানে স্পষ্ট বলছে দাদা এটা। মানে এক্সপ্রেশনগুলো আমরা দেখছি বৌদিকে, কিন্তু পুরো এক্সপ্রেশন, গলার ভয়েস পুরো দীপুর, মানে দীপের। আমি মায়ের সঙ্গে থাকতে চাই, আমি কাউকে কোনো ডিস্টার্ব করব না, এই সমস্তগুলো সে বলছে। এবং সবথেকে বড় জিনিস যেটা তখন আমাদের চোখে পড়ে, তার একবারও আগে চোখে পড়েনি, সেই খেলনাটা বৌদি হাতে ধরে আছে। এবং সেখানে কিছু, যেহেতু কবর দেওয়া হয়েছে মাটির, ওখানে খেলনাটা এমন ছিল মাঝে মাঝে খাঁজের মতন, সেখানে মাটি লেগে, মানে দেখলে বুঝতে পারবেন সেই সময় যে সদ্য যদি কবরটাকে আবার খোঁড়া হয় আর যে খেলনাটাকে বার করা হয়, তো যে অবস্থায়, সেই অবস্থাটায় বৌদির হাতে মানে আমরা তখন রিয়েলাইজ করছি যে, প্রত্যেকেই বুঝতে পারছি, কিন্তু আমরা তো এই সমস্ত সাইডে থাকি, জিনিসগুলো বুঝি। দীপুর হাতে। তো তখন আমরা কথা বাড়াই না। আমাদের একজন ঠাকুরমশাই আছেন এখানে, যারা আমাদের এই বাড়িতে পুজো আর্চা করেন, কিন্তু ওনার নামধাম এই কারণে অনেককে অনেক কিছু বলে দেয় এবং এই সমস্ত ক্ষেত্রেও গাইড করে। তো সেই ক্ষেত্রে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি, আমি এবং আমার বাবা। দাদা যেতে পারেনি, দাদা এতটাই বৌদি মানে অস্বস্তিকর জিনিস করছিল যে দাদাকে বললাম তুমি থাকো, আমরা যাচ্ছি। তো আমরা গিয়ে সমস্ত ঘটনাটাই বলি। তখন উনি যেটা বলেন যে, দেখো এই আত্মা কোনো ক্ষতি করবে না, ঠিকই বলেছো যে সদ্য তো অপঘাতে মৃত্যু, তো আত্মা লুপের মানে মুক্তি পায়নি। এবং এই ধরনের শিশু আত্মারা অলওয়েজ ভালোবাসা চায়, আর কোনো ক্ষতি চায় না, কিন্তু প্রচণ্ড জেদি হয়। যদি একে কিন্তু বার করতে গেলে, মানে শরীর থেকে বা এই জায়গা থেকে মুক্তি দিতে গেলে, তাহলে কিন্তু বোঝাতে হবে। কোনো মানে মন্ত্রের মাধ্যমে জোর জবরদস্তি যা আমরা করে থাকি সেই সমস্ত নয়, কি বোঝানোর ব্যাপারটা হচ্ছে মেন কাজ। তো উনি দুটো জিনিস বলেন, যে একটা যজ্ঞ হবে, উনি একদিন দুদিন পরেই ডেট দেন, এবং উনি কথা বলবেন এবং এটা বলেন যে দেখো আমি আশ্বাস দিচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করব যে এই তাকে মুক্তির পথে ঠেলে দেওয়া, মানে এগিয়ে মানে পৌঁছে দেওয়ার জন্য যতটা আমার নলেজ আছে, মানে জ্ঞান আছে। তো আমরা রাজি হই। উনি একটা পরের দিনই যেতে বলেন, একটা লিস্ট দেন যা যা যজ্ঞের বা পূজার সামগ্রী লাগবে, আমরা জোগাড়ও করে ফেলি। কিন্তু এই যে 2-3 দিন যা মানে চলছে, কিছু কিন্তু বাড়িতে কোনো উৎপাত নেই, কোনো রকম কোনো অস্বাভাবিকতা কিছু নেই। শুধু যেটা বুঝতে পারছি আমরা প্রত্যেকেই, বৌদির শরীরে দেবু বসবাস করছে। সে মানে ও ছোটো মানে যখন জীবিত ছিল, শরীরে নিজের শরীরে ছিল, যেরকমভাবে দৌড়ঝাঁপ করতো, খেলা করতো, খেত, ঘুমোতো, সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি, খালি শরীরটা বৌদির। না রাত্রিবেলা কোনো ডিস্টার্ব আছে, না কোনো কিছু আছে। আর হ্যাঁ, খেলার আওয়াজটা মাঝে মাঝেই আমরা পেতাম, মানে রয়েছে ভেতরে, মানে বৌদির ধরুন মধ্যেই রয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন খেলনাটা নিয়ে বাচ্চাটা মানে দীপ এদিক ওদিক করছে পুরো বাড়ি নিয়ে, কিন্তু ঘরের মধ্যেই রয়েছে। তো সেই দিনটা আসে যেদিন ঠাকুরমশাই আমাদের আসেন এবং যজ্ঞ শুরু করে, এবং বলে যে ওই যজ্ঞের সময়, এবং যজ্ঞটা হয় আমাদের ওই রুমেই, মানে একটু জায়গা ফাঁকা করতে, অনেকটাই জিনিসপত্র সরিয়ে বৌদির যেখানে মেন বাচ্চাটা মানে দীপ থাকতো, বৌদির ঘরে, দাদা বৌদির ঘরে। ফলে মানে খাট বলুন, অনেক কিছু জিনিস বলুন, আমাদের বার করতে হয়, ফাঁকা করতে হয় ঘরটা, ওখানে বসানো হয়। এবং স্পষ্ট আমরা জিনিসটা খুব উপলব্ধি করি। ঠাকুরমশাই ওনাকে জিজ্ঞেস করেন, দীপকে জিজ্ঞেস করে যে তুমি কেন এখানে এসছো? তার উত্তরেও বলে যে আমি তো কারোর ক্ষতি করছি না, আমি খালি ভালোবাসা চাই, আমি সেই জন্যেই মায়ের সঙ্গে থাকব, কারণ আমি মায়ের সঙ্গে থাকতে চাই, আমি কারোর কোনো ক্ষতি করব না, আমাকে তোমরা বার করো না, আমাকে এখানেই থাকতে দাও, আমি এখানেই ভালো আছি। তখন ঠাকুরমশাই ওনাকে, আমরা এই প্রশ্নটা করবে বুঝতে পারিনি যে তুমি কিভাবে জলে পড়ে গেলে সেটা আমাদের বলো। তখনও বলে যে আমরা খেলতে খেলতে ওইদিকে যাই, তো একটা এমনি মানে যেটা হয় না, যেটা আমি যেটা ভেবেইছিলাম কিছুক্ষণ আগে বললাম আপনাকে, না একটা ইয়ার্কি ঠাট্টা হয় নিজেদের মধ্যে, এই তুই পারবি না, তুই পারবি, এরকম করতে করতে পাহড়কে পড়ে যায় দীপ। এবং যেহেতু সাঁতার জানতো না সেরকম,
ফলে ও নিচে ডুবতে থেকে, আর সেই সময় বিশেষ কোনো ওই আশেপাশে লোক না থাকাতে ওরাই আবার এদিকে চলে আসে ভয় পেয়ে, যে এটা রিয়েলাইজ করতে পেরেছিল যে যেটা হয় মানে মানে জিনিসটা বুঝতে পারি। এবং পরেও এই ঘটনা পরেও আমরা ওই যে গ্রুপটা ছিল জিজ্ঞেস করাতে ওরা বলে, কিন্তু কি বলবো দাদা, ওই তো ওরাও বাচ্চা, খেলার ছলে সমস্ত ঘটনাটা ঘটে। তো যাই হোক, এদিককার মেন ঘটনা হচ্ছে যে অনেক বোঝানোর পর দীপ যাবার জন্য রাজি হয়, কিন্তু এটা বলে যে ওর মাকে দরকার, মা ছাড়া তো জায়গাটা খুব অন্ধকার, মানে দীপকে যেখানে থাকতে হচ্ছে বলছে প্রচণ্ড ভয়াবহ অন্ধকার খুব, ফলে মা ছাড়াও থাকতে পারবে না। তো জিনিসটা আমরা খুব স্বাভাবিক নিয়েছিলাম যে একটা বাচ্চা ছেলে সেই চাহিদাটা করছে, আবদারটা করছে, কিন্তু এটা তো সম্ভব না যে তার মা এখনও জীবিত। তো এই যজ্ঞ সম্পূর্ণ হয় এবং দেখা যায় যে বৌদি মাটিতে পড়ে যায়, মানে দীপ তখন বেরিয়ে গেছে। ঠাকুরমশাই এটাই আশ্বাস দেয় এবং একটা লক্ষণ হচ্ছে যে দরজা, অনেক সদর দরজাটা বন্ধ ছিল, দরজাটার খিলটা আমাদের পড়ে যায় এবং দরজার একটা সাইড মানে লক করা ছিল কিন্তু হেলে যায়। ঠাকুরমশাই এটা দেখে বললেন যে উনি আত্মা মুক্ত পেয়ে মানে এখান থেকে চলে গেছে। তো সব কিছুই মোটামুটি স্বাভাবিক তো আর হয় না, বুঝতেই পারছেন তখনও বাড়ির পরিস্থিতি কি, কিন্তু বৌদি নিজের সেন্সে ফিরে আসতে সে কিচ্ছু জানে না তার সঙ্গে কী ঘটেছে না ঘটেছে, আমরা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জিনিস বলি, তো তাতেও সে আরও ভেঙে পড়ে। এবং স্বাভাবিকতা যেটা হয় না, অনেকে স্বাভাবিক হতে পারে, অনেকে স্বাভাবিক, কিন্তু মা তো আর মাই থেকে যায় না। ফলে বৌদিকে দিনে দিনে দেখি যে চুপচাপ হয়ে যায়, মানে তারপরে ঘটনা বলছি আপনাকে, কার কথা কম বলে, যেটুকুনি বলতে হয় বলে, নিজের মধ্যেই অন্ধকার করে ঘরে বসে থাকে, কার শোনে যেন একটা কথা বলে, বাট তার শরীরে আর কোনো কিছু ঘটেনি। ঠিক 1 বছর পর বৌদিও হঠাৎ রাত্রি, মানে দিনের বেলা সারা সন্ধে সব কিছু ঠিক ছিল, সকালবেলা যেটা হয়, দাদা শুয়েছিল কিন্তু হঠাৎ করে তার স্ট্রোক হয় এবং ইনস্ট্যান্ট ডেথ হয়ে যায় দাদা তার। ঠিক 1 বছরে মানে ধরুন দেবপুর যে তারিখটা ছিল সেই তারিখের পরের দিন বৌদি স্ট্রোক করে। ডাক্তার এসে বলে যে এটা স্ট্রোক হয়েছে, মেজর স্ট্রোক, কোনো কিছু মানে চিন্তার থেকে ফলে আর রিকভার করা যাবে না, ডেথ মানে ঘোষণা করে। তো এই ছিল দাদা আমার একটা ঘটনা, যেটা আজকে আমি শেয়ার করে একটু হালকা বোধ করছি, কারণ দীপকে আমরা এখনও ভুলতে পারিনি, বৌদিকে তো নয়, এখনও যেন রিয়েলাইজ করি। হ্যাঁ, তারপরে এটা ঠিক আমার দাদা আর বিয়ে শাদি করেনি, আমারও এখনও হয়নি, কিন্তু দাদা যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু কোনো রকম কোনো বিয়ের প্রস্তাব বাবা মা দেয়, কিন্তু সে আর সেদিকে এগোয়নি। সে নিজে একটা ছোট জব করে, জব মানে নিজের ছোটোখাটো বিজনেস বাড়ি, নিজের জগৎ নিয়েই সে আছে। তো ছাড়া এই ছিল আমাদের ঘটনা। ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন। হ্যাঁ ভাই, ভালো তো নিশ্চয়ই লেগেছে, ভালো মানে খুব কষ্টের ব্যাপার, কারণ আমি নিজেও একজন সন্তানের বাবা, ফলে রিয়েলাইজ করতে পারছি যে কী অনুভূতি আর কী ব্যথা তোমাদের ওই সময় পেয়েছো এবং এখনও পাচ্ছ। কারণ অনেক কিছু জিনিস স্মৃতি থেকে ভোলা যায় না, যেটা যখনই মনে পড়ে তখনই পুরো সিনেমার মতন চোখের সামনে চলে আসে। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস নিশ্চয়ই করবেন। এবং একটা বলে রাখি, রিসেন্ট এরকমই লেকটাউনের আশেপাশে কলকাতায় যারা থাকেন, লেকটাউন, যশোর লেকটাউনের কথা শুনেছেন, ওখানে একটা পন্ড আছে, মানে পুকুর আছে, সেখানে বলা হয় যে কিছু বাচ্চার আত্মা ব্লক হয়ে আছে, মানে অস্বাভাবিকভাবে কিছু জনের মৃত্যু হয়েছে এবং রিসেন্টও কিছু মৃত্যু হয়েছে। তো কল এসছে, হ্যাঁ, আশ্চর্য লাগে কেন কল এলো। হ্যাঁ, এটা বলতে পারি এখানে আমার পিসুও আছেন, যিনি মেন উদ্যোক্তা। উনি জানেন যে আমি এই ধরনের জিনিসের উপর স্টাডি করি, পড়াশোনা করি। তো একবার যাব, আপনাদের ছবি শেয়ার করব, যদি দেখতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো, আমি নিশ্চয়ই দেখাবো সেই জায়গাটা এবং চেষ্টা করব আমার সাধ্য মতন
যে ওখানে যারা যারা আছে তাদের রিলিজ করার, দেখুন আমি রিলিজ করার কেউ না, আমি জাস্ট একটা চেষ্টা করতে পারি। মালিক হচ্ছেন ঈশ্বর, তিনি চাইলে তাহলে আমার মাধ্যমেই কাজটা হবে, একটা ভালো কাজ করতে পারবো। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো অসুবিধা হলে এই রিলেটেড কন্ট্যাক্ট করতে পারেন নির্দ্বিধায়, ফ্রি অফ কস্ট। নিশ্চয়ই আপনি সেবা পাবেন আমার নলেজ অনুযায়ী। আর যদি নলেজের বাইরে থাকে তো আমি আপনাকে সরাসরি বলে দেবো যেটা আমার নলেজের বাইরে, আপনি অন্য কারোর সঙ্গে কন্ট্যাক্ট করুন। ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো কর্ম করুন, এগিয়ে যান জীবনে, জীবনটাকে ভালোভাবে এনজয় করুন। নমস্কার।